ঢাকার পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দেওয়া হয়েছে ৫ বছরের সশ্রম কারাদণ্ড। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। বিস্তারিত প্রতিবেদনে। ক্ষমতায় থাকাকালে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাঞ্চলে ১০ কাঠার একটি সরকারি প্লট বরাদ্দ নেন। তার ২ সন্তান জয় ও পুতুলকেও নিয়ে দেন একই আয়তনের আরও ২টি প্লট। ক্ষমতা হারানোর পর গেল জানুয়ারিতে মাতা, পুত্র ও কন্যার বিরুদ্ধে মিথ্যা তথ্য, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক সেই মামলায় রায় দিলেন ঢাকার বিশেষ জজ আদালত। সেখানে আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ মামলায় ২১ বছরের কারাদণ্ড। আদালত রায় বলেছে, তথ্য প্রমাণ ও সাক্ষ্য থেকে দুদকের আইনজীবী অপরাধ প্রমাণ করতে সমর্থ হয়েছেন। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 সাতা 21 বছর এবং ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনাশ্রম কারাদণ্ড। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় 5 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকার আর্থিক দণ্ড দেয়া হয়েছে। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকেও প্লট দুর্নীতির মামলায় 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরই। সজীব আহমেদ জয়, উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। এইভাবে সকল এখানে 21 জন আসামি, 3টি মামলায় 21 জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। আইনজীবী জানিয়েছেন, প্লট দুর্নীতিতে জড়িত থাকার দায়ে 21 কর্মকর্তাকেও আসামি করা হয়েছিল ওই 3 মামলাতে। তাদের কেউ খালাস পেয়েছেন, অনেকে বিভিন্ন মেয়াদে আর্থিক দণ্ড ও কারাদণ্ড পেয়েছেন। উচ্চ আদালতে আপিল করতে পারবেন দণ্ডিতরা। সেক্ষেত্রে পলাতক দণ্ডিতদের আত্মসমর্পণ করতে হবে। আজকের এই রায়ের মাধ্যমে একটা জিনিস খুবই স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে মা যতই ক্ষমতাশালী হোক না কেন, দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, তবুও দুর্নীতির মাধ্যমে যদি কোনো প্লট বরাদ্দ নিয়ে থাকেন বা প্লট বরাদ্দ দিয়ে থাকেন, তার থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আশা করেছিলাম, আদালত সন্তুষ্ট যা দিয়েছে। এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব। রায় ঘোষণাকে ঘিরে পুরান ঢাকার আদালত এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গেল 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় আসে শেখ হাসিনার বিরুদ্ধে। 10 দিনের মাথায় ঢাকার বিচারিক আদালত শেখ হাসিনাকে 21 বছরের দণ্ড দিল। তবে এদিন ঢাকায় বা সারা দেশে নাশকতামূলক কোনো ঘটনা ঘটেনি। নুরনবী সরকার, 71, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে আদালতে রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, হাসিনার গঠন করা ট্রাইব্যুনাল ও আদালতে তার বিচার হচ্ছে। প্লট বরাদ্দের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেওয়ার পর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে আইন আদালত, এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। কিন্তু এখন অনেকেই দেখি, এবং কিছু বুদ্ধিজীবীও রয়েছেন, সবসময় সব যুগেই অবশ্য একনায়ক ফ্যাসিস্টদেরও পক্ষেও কিছু বুদ্ধিজীবী থাকে। আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী এবং কিছু টকশোতেও শুনি যে এখনো তো সেই একই কায়দায় সবকিছু হচ্ছে। এখন কোন কায়দায়, এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে? এটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং হাসিনার গড়া আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল, সবকিছু তার, সেখানেই বিচার হচ্ছে।
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 9 ডিসেম্বর। আজ 21তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য গ্রহণ হয়েছে। শুনানিতে আনা হয় এই মামলায় গ্রেফতার 6 আসামিকে। জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট ময়মনসিংহের গৌরীপুর থানার সামনে 3 জনকে হত্যা মামলায় গ্রেফতার 6 আসামির বিরুদ্ধে 28 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2। এদিকে ট্রাইব্যুনাল 1-এ 5 আগস্ট রাজধানীর চাংখারপুলের শিক্ষার্থী শহীদ আনাস সহ 6 জন হত্যা মামলায় শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলামকে জেরা করবে আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে নিম্ন আদালতে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের সামনে মোতায়েন করা হয়েছে 1 প্লাটুন বিজিবি। আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলার সব দিক নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর সার্বিক সমন্বয় ইসি, এমনটাই বললেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। তিনি জানান আরেকটি সেল থাকবে সাইবার সিকিউরিটির জন্য। আর তথ্য মন্ত্রণালয়, সিআইডি সহ যাদের ফ্যাক্ট চেকের সক্ষমতা আছে উল্লেখ করে তিনি বলেন ইসি তাদের সাথে সমন্বয় করবে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। ইসি সচিব আরও বলেন 3 ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা হয়েছে। প্রথমটি কেন্দ্রভিত্তিক, দ্বিতীয়টি চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ ফোর্স। স্ট্রাইকিং ফোর্সকেও এই 3 ভাগে ভাগ করা হয়েছে। ওভারঅল মনিটরিং অ্যান্ড কোঅর্ডিনেশনেরটা দেখা হবে ইলেকশন নির্বাচন কমিশন থেকে। এখানে আমরা একটা মনিটরিং সেল করব, আর সেই সাথে সাথে মনিটরিং সেলগুলোর সাথে আবার রেসপেক্টিভ বাহিনীগুলোর সাথে সংশ্লিষ্টতা বা কোঅর্ডিনেশনটা থাকবে। এখন সেলের সাইজ কত হবে, কতজনের প্রতিনিধি হবে, এটা সম্পর্কে কোনো সুনির্দিষ্টভাবে এখনো বলা হয়নি। প্রতিনিধিদের সংশ্লিষ্ট জায়গা থেকে যারা যে নাম্বারটা আসবে আমরা সেইভাবে এটা কোঅর্ডিনেট করে নেব। এর সাথে আমাদের আর একটা থাকবে সাইবার সিকিউরিটি সেল, যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মনিটর করা হবে, যে অপতথ্য সংস্কৃতি থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ফারজানা আক্তার, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফারজানা, আমরা ইসি সচিবের বক্তব্য শুনছিলাম, যেটি আপনার কাছে আমরা একটু জানতেই চাই সেটি হচ্ছে যে 3 ভাগে এবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের পরিকল্পনা করেছে, তেমনটাই কমিশনের সচিব বললেন। কেন্দ্রভিত্তিক চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ ফোর্স। সেন্ট্রাল রিজার্ভ ফোর্স বলতে সেখানে কোন কোন বাহিনীকে রাখা হচ্ছে বা সদস্যরা থাকবেন, এবং একই সাথে বলা হচ্ছে যে স্ট্রাইকিং ফোর্সকেও এই 3 ভাগে ভাগ করা হবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবেও কি আমরা বরাবরের আগে দেখেছি যে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্সে রাখা হয়, এবারও সেরকম পরিকল্পনা আছে কিনা? সেই কেন্দ্রভিত্তিক এই আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েনের বিষয়ে আসলে কি ধরনের তথ্য এই বিষয়ে পেয়েছেন সচিবের কাছ থেকে? তানিয়া, কেন্দ্রভিত্তিক যে 3 ভাগে ভাগ করে আইনশৃঙ্খলা বাহিনীতে মোতায়েন করা হবে, সেক্ষেত্রে রিজার্ভ ফোর্স হিসেবে যাদেরকে রাখা হবে সেখানে কোন কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে সেটি কিন্তু ইসি সচিব আমাদেরকে স্পষ্ট করে বলেননি। এবং স্ট্রাইকিং ফোর্সকেও 3 ভাগে ভাগ করা হবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকবে কিনা সেই বিষয়ে কিন্তু ইসি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। এবং সেক্ষেত্রে ইসি যেমনটি বলছে যে এবার লিড যে মিনিস্ট্রি সেই হিসেবে কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে সেনাবাহিনী কিভাবে কাজ করবে বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে কাজ করবে সেটির সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে, এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদেরকে কোঅর্ডিনেট করবে, তাদেরকে নির্বাচন কমিশন প্ল্যান দিবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবে। এবং এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এবং আজকের যে বৈঠকটি ছিল আইনশৃঙ্খলা নিয়ে, নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে এটি আনুষ্ঠানিকভাবে শেষ বৈঠক, তবে যদি সামনে বৈঠকের প্রয়োজন পড়ে বা কোনো ধরনের যোগাযোগ সমন্বয়ের প্রয়োজন পড়ে তারা সেটি করবে। তবে আজকের বৈঠকটি বলা যায় গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনের আগে, তফসিলের আগে ভোটের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, কিভাবে সুষ্ঠু রাখা যায় সেই বিষয়ে আজকে বৈঠকটি হয়েছে। এবং বৈঠকে আমরা দেখেছি 3 বাহিনীর প্রধানদের যে প্রতিনিধি তারা ছিলেন, পাশাপাশি বিজিবি, আনসার, র্যাব সহ এই বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, গোয়েন্দা বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, এবং তারা এখানে দীর্ঘ সময় বৈঠক করেছেন।
করেছে, প্রায় 3 ঘন্টার মতো বৈঠক করেছে এবং এই বৈঠকে আসলে সেই বাহিনীগুলো তাদের মতামত তুলে ধরেছে, তারা তাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং পরামর্শ দিয়েছে এবং নির্বাচন কমিশনও কি ধরনের যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কি ধরনের সহযোগিতা চায় সেটি তারা বলেছে। এবং তার মধ্যে একটি বিষয় রয়েছে, নির্বাচন কমিশন থেকে এবার যেটি গুরুত্ব দিয়ে বলা হয়েছে সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর আচরণ বিধি প্রতিপালন করার। ইসির পক্ষ থেকে বলা হয়েছে এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যাতে ইসিকে সহযোগিতা করে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো যাতে এবার আচরণ বিধি মেনে চলে, সেক্ষেত্রে যাতে কঠোর হয় আইনশৃঙ্খলা বাহিনী, এবং সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা বিষয়টি দেখবে। পাশাপাশি আরেকটি বিষয় বলা হচ্ছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেখানে মোতায়েন থাকবে বিভিন্ন জেলায় বা জায়গায়, সেখানে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর কাছ থেকে তারা কোনো আতিথেয়তা বা আপ্যায়ন গ্রহণ করতে পারবে না। পাশাপাশি পোস্টার, ব্যানার এবং গেট সহ যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো সরাতে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করবে এবং ড্রোন নিষেধাজ্ঞার একটি বিষয় রয়েছে, সেটিও আইনশৃঙ্খলা বাহিনী দেখবে। পাশাপাশি অবৈধ অস্ত্রের যে বিষয়টি বারবার আসছে, নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধারেও যাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর এবং তৎপর হয়। পাশাপাশি এনটিএমসি পূজার সময় যে নিরাপত্তার জন্য যে অ্যাপটি ইউজ করেছিল, সে যে অ্যাপ ব্যবহার করেছিল, সেটি নির্বাচন কমিশন ব্যবহার করবে এবং নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে এবারের ভোটে নিরাপত্তা দিতে সর্বোচ্চ যে টেকনোলজি ব্যবহার করা যায়, টেকনোলজি সর্বোচ্চ ব্যবহার নির্বাচন কমিশন করবে এবং প্রবাসীদের ভোটিং এর ক্ষেত্রে যে বিদেশ থেকে যে ভোটের কাগজগুলো আসবে সেগুলো সর্বোচ্চ নিরাপত্তার সাথে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে দেওয়া হবে। তানিয়া, এই ছিল আমার কাছে এখানকার বৈঠকের সবশেষ খবর। ধন্যবাদ ফারজানা। নিশ্চয়ই ফিরবো যদি নতুন কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছায়। দর্শক, সহকর্মী ফারজানা আক্তার ছিলেন নির্বাচন কমিশন থেকে। সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সাথে জোটে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি গণ অধিকার পরিষদ। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন তথ্য দেন সাধারণ সম্পাদক রাশেদ খান। একই সময়ে নির্বাচনে 200 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি। সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে সংসদীয় আসন দিনাজপুর 3 সহ অন্যান্য আসনগুলোতে গণ অধিকার কোনো প্রার্থী দেবে না। আগামী নির্বাচনে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন কমিশনের নানা পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হয়। আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। এর আগে প্রথম ধাপে আমরা 36টি আসন ঘোষণা করেছিলাম। এরপরে আমরা বিভিন্ন জেলায় সমাবেশ করে আমরা আরও বেশ কিছু আসন আমরা ঘোষণা করেছি। সব মিলিয়ে প্রায় 50টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজকে আমরা দ্বিতীয় ধাপে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করতে যাচ্ছি। রাজধানীর করাইল বস্তিতে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষ এখন খোলা আকাশের নিচে দিন পার করছেন। গত মঙ্গলবারের আগুনে ঘরহারা হয়েছেন হাজারো মানুষ। অনেকে ঠান্ডায় পলিথিনের তাঁবু টানিয়ে দিন পার করছেন। ক্ষতিগ্রস্ত এসব মানুষের অভিযোগ, সরকারি বেসরকারি কোনো সহায়তাই তারা পাননি। সকালে বস্তির বাসিন্দারা জানিয়েছেন, রাজনীতিবিদ ও কিছু এনজিও অল্প পরিমাণে খাবার দিলেও সবাই তা পাচ্ছেন না। এছাড়া শীতের রাতে কম্বল বিতরণ করলেও তা জুটছে কিছু মানুষের মাঝে। এই বস্তিতে অনেকেই ঘর ভাড়া নিয়ে থাকতেন। তারা জানান, সরকার থেকে সহায়তা আসলে তা কেবল বাড়িওয়ালা পর্যন্ত পৌঁছবে, তারা কিছুই পাবেন না। সরকারের ব্যাপারে সহায়তা পাওয়ার বাইতে আমরা এতটুকু পাইছি, খাবার পাইতেছি, খিচুড়ি পাইতেছি, এ কম্বল দিতে আছে, দু একজনে পাইছে, দু একজনে পাই নাই। এই হাল অবস্থার ভিতরে আমরা আছি। কোনো কিছু পাওয়া গেছে না, ওদের খাবার দাও নামটা মনে হয়েছে না, ওদের খাবার দাও আলগাইনে কলা বন এতটুকু আর বিরিয়ানি দে। টাকাটা তো এরকম ভাবে আস নাই, কেউ টাকা দিয়ে হেল্প করতে হবে, নেতা বেতা বা সরকার থেকে এখানে মানুষ এরকম ভাবে টাকা দিচ্ছে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের পর আমদানি কারকে কমপ্লেক্স নিয়ে ঘোর সংকটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। ঠিকাদারের সাথে হাজার কোটি টাকার বিরোধে চালু করতে পারছে না নতুন কার্গো ভবন। ভেতরে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। পুড়ে যাওয়া ভবনে টেন্ডার ছাড়াই জোড়াতালি দিয়ে চালুর চেষ্টা করা হচ্ছে। আর পণ্য রাখার জন্য অস্থায়ী শেড নির্মাণে গার্মেন্টস মালিকদের দিকেই চেয়ে আছে বেবিচক। রুহুল আমিনের রিপোর্ট। ঢাকা বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের মাস পেরিয়েছে, কিন্তু আমদানি পণ্য খালাসের যে সংকট তা কাটেনি। ব্যবসায়ীদের চাপে অনেকটা বাধ্য হয়ে পণ্য খালাসের গেট বাড়িয়েছে বেবিচক ও বিমান, কিন্তু কোনো স্থায়ী সমাধান আসেনি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এখনকার পরিস্থিতিটা মাশাআল্লাহ অনেক ভালো, এবং আমাদের যেই গুডসের যে ছিল এটা অনেক টাকা
কমে আসছে। আমাদের এখানে মাল খুঁজে পাওয়া যায় না বা এই ধরনের পরিস্থিতি থেকে উন্নত হওয়ার জন্য আমরা বিজিএমইর একটা চাচ্ছি ওখানে, যে একটা আমাদের অফিস থাকবে যেখান থেকে আমাদের মানে এক্সপোর্টারদের মানে গুডসগুলো দ্রুত ডেলিভারি দিতে পারে, সেখানে আমাদের পিপলও কিছু বসে আমাদের সাথে কাজ করবে, এরকম আমরা একটা প্রস্তাবনা রাখছি। মঙ্গলবার সকালে দেখা যায় পুড়ে যাওয়া কার্গো ভবন থেকে বর্জ্য অপসারণ করা হচ্ছে। স্তূপ করে রাখা হয়েছে নতুন রড। এরই মধ্যে ভবনটি পরীক্ষা করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বিশেষজ্ঞ দল। এরপর শুরু হয় সংস্কার কাজ। তবে এ সংক্রান্ত কোনো টেন্ডার বেবিচকের ওয়েবসাইটে মেলেনি। তবে প্রশ্ন উঠেছে, থার্ড টার্মিনাল প্রকল্পের আওতায় নির্মিত নতুন আমদানি কার্গো টার্মিনাল কেন চালু করা হচ্ছে না। কর্মকর্তারা জানান, আধুনিক বিশ্বের আদলে তৈরি এই কমপ্লেক্স গত বছরই ব্যবহার উপযোগী হয়, কিন্তু তা বেবিচকের কাছে হস্তান্তর করেনি নির্মাণকারী ঠিকাদারদের কনসোর্টিয়াম এডিসি। থার্ড টার্মিনালে অতিরিক্ত 1000 কোটি টাকা ব্যয় দাবি করেছে কোম্পানিগুলো। জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে জাপান সহ একাধিক দূতাবাস। শেষে বিরোধ গড়িয়েছে আদালতে। যে স্ট্রাকচারটা যেভাবে করা হয়েছে, আমরা যে আকারের কার্গোগুলি আমদানিকারকরা করে থাকেন সেই আকারের কার্গোগুলি ওখানে আসলে রাখা সম্ভব নয়। এত সুন্দর একটা ইম্পোর্ট কার্গো তৈরি করে রেডি আছে, সেই কার্গোটা কোন ইশারায় যে এখনো চালু হচ্ছে না, কেন চালু হচ্ছে না, এটা এই বাস্তবতা আমরা আসলে খুঁজে পাচ্ছি না। আগুনে পুড়ে যায় আমদানি কার্গো কমপ্লেক্সের অস্থায়ী শেড, ফলে উন্মুক্ত স্থানে পণ্য রাখতে হচ্ছিল। এ অবস্থায় নিজেদের অর্থে 1 মাসের জন্য 2টি শেড তৈরি করে দেয় শিল্প মালিকদের 2 সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। তবে সেই সময় শেষ হতে চললেও অস্থায়ী শেড নির্মাণের কোনো উদ্যোগ নেই বেবিচক ও বিমানের। টেম্পোরারি শেড ক্রিয়েট করে দিয়েছে, এটা কিন্তু 30 দিনের জন্য ছিল। এখন কিন্তু এই শেডটা খুলে ফেলতে হবে। তো সেটা যদি খুলে ফেলি তাহলে এই মালগুলো এখন কোথায় যাবে? বিমানে যে কার্গোটা রিসিভিং হয়, কারণ বিমান ইজ দ্য কার্গো হ্যান্ডলিং এজেন্ট, যখন রিসিভিং হয় সেটার কোনো রিসিভিং এর কোনো সিস্টেম নাই। ক্লিয়ার? আপনি যে কোনো একটা জিনিসের সিস্টেম থাকতে হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। অভিযোগ উঠেছে, সরকারি প্রক্রিয়া মেনে কার্গো ভিলেজ সংস্কারে বিমান মন্ত্রণালয় ও বেবিচকের মধ্যে টানাপোড়েন চলছে। এসব বিষয়ে কোনো বক্তব্য দেয়নি বেবিচক। রুহুল আমিন, 71, ঢাকা। দেশের সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে টানা 33 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক ও কর্মচারীরা। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা শান্তিপূর্ণ অবস্থান করেন। শিক্ষকরা জানান, তাদের মূল দাবি প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি দেওয়া এবং এমপিও ভুক্তির মাধ্যমে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা। এ সময় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছে। জানিয়ে তারা বলেন, সরকারের পক্ষ থেকে 7 কার্যদিবস সময় চাওয়া হয়েছে। এই 7 কার্যদিবসের মধ্যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির কথাও বলেন তারা। একই দিনে এমপিও ভুক্তির এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এমপিও নীতিমালা 24 ঘন্টার মধ্যে অনুমোদনের দাবিতে আন্দোলন করেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে টানা 26তম দিনের আন্দোলন করছেন তারা। গত 7 দিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে একটি নির্দেশনা প্রদান করে। সেই নির্দেশনার প্রেক্ষিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আজকে অর্থ মন্ত্রণালয় অভিমুখে আমরা আজকে ঘেরাও কর্মসূচি দিয়েছি। রাজপথে আমাদের শিক্ষকবৃন্দ ডু অর ডাই কর্মসূচি নিয়ে যেহেতু এসেছি, আমরা ডু অর ডাই কর্মসূচি পালন করব। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে সদর উপজেলার ফুরসন্দি গ্রামে এই ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের শাহাবুল মোল্লা ও হায়দার মণ্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি এই দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকবার মারামারির ঘটনাও ঘটে। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে অন্তত উভয় পক্ষের 10 জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজার জেলা টেকনাফ শহর। বৃহস্পতিবার রাত 3টা 29 টেকনাফ থেকে 118 কিলোমিটার দূরে 4 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়।
ভূমিকম্পন বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে খুব অল্প ঝাঁকুনি দেয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পায়নি। ভূমিকম্পের উৎপত্তি মাটির 10 কিলোমিটার গভীরে বলে জানিয়েছে পর্যবেক্ষণকারী সংস্থাটি। রিটার স্কেলে 4 মাত্রার এই ভূমিকম্পটি মাঝারি মানের। এর আগে গত শুক্র ও শনিবার দেশে মোট 4টি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সুনামগঞ্জের ভূমিকম্পের ঝুঁকিতে আছে সুনামগঞ্জ শহরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকিপূর্ণ ডাউকি ফল্টে অবস্থান সুনামগঞ্জের। এখানে হাওর, জলাশয় ও পুকুর ভরাট করে অপরিকল্পিত নগরায়ন করা হয়েছে। পাশাপাশি ভবন নির্মাণের সময় বিল্ডিং কোড মানা হয়নি। শহীদ নূর আহমেদের তথ্যছবিতে বিস্তারিত। চলতি বছরের 21শে সেপ্টেম্বর সুনামগঞ্জ ও সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়, যার কেন্দ্র ছিল সুনামগঞ্জের ছাতক। সর্বশেষ 21শে নভেম্বর সারা দেশে 5 মাত্রার বেশি ভূকম্পনে কেঁপে ওঠে সুনামগঞ্জ। হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। সুনামগঞ্জ শহর থেকে 60 কিলোমিটার অদূরে ডাউকি ফল্ট। সক্রিয় এই ফল্ট লাইনের কারণে বিভিন্ন সময় কেঁপে ওঠে সুনামগঞ্জ সহ সিলেট অঞ্চল। টেকটনিক কিনারে এই প্লেটের অবস্থান হওয়ায় ভারতের আসাম ও মেঘালয় রাজ্য এবং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট, সুনামগঞ্জ রয়েছে উচ্চ ঝুঁকিতে। অভিযোগ উঠেছে, সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ শহরে যেসব বহুতল ভবন হচ্ছে তা বিল্ডিং কোড মেনে হয়নি। তাছাড়া হাওর ও জলাশয় ভরাট করে অপরিকল্পিত এই ভবনগুলো তৈরি হলেও এক্ষেত্রে প্রশাসনের কোনো তদারকি নেই। জলাশয় ভরাট করে যে বিল্ডিংগুলো হচ্ছে, এগুলো মূলত বিল্ডিং কোড অনুপাতে হচ্ছে না, যার জন্য আমরা সবাই আতঙ্কিত। অনেকেই আশঙ্কা করছেন যে সুনামগঞ্জ অদূর ভবিষ্যতে এবং যে কোনো সময় ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে। আমরা চাই এটা বিল্ডিং কোড মেনে ওরা বড় বড় বিল্ডিংগুলো করছে কিনা এগুলো আসলে খতিয়ে দেখা খুবই প্রয়োজন। ভূমিকম্প বলয় হিসেবে 2019 সালে সুনামগঞ্জ শহরটির নির্দিষ্ট কিছু ওয়ার্ড যেমন 2, 4, 3 ও 5 নম্বর ওয়ার্ডকে ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম। যে কোনো সময় এই ফল থেকে আরেকটা ওই মাত্রার কাছাকাছি মাত্রায় ভূমিকম্প হতে পারে। তো 8.7 মাত্রায় যদি আবার এই অঞ্চলে ভূমিকম্প হয়, তাহলে সিলেট, সুনামগঞ্জ ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত হবে। এদিকে ভূমিকম্প জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় যাবতীয় প্রস্তুতি গ্রহণে কথা বললেও ক্যামেরার সামনে কথা বলতে চাননি সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা। তবে বহুতল ভবন নির্মাণের অনুমতির ক্ষেত্রে গাইডলাইন ফলো করতে পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। যারা যারা নতুন ভবন তৈরি করবেন তারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা এবং আপনার বিনিয়োগ নিরাপদ করার জন্য ভূকম্পন সহনীয় যে বিধান আছে, সেই বিধানগুলা মেনে আমাদের বিল্ডিং কোড মেনে যেন তাদের ইমারত বা দালান কোঠা নির্মাণ করার জন্য অনুরোধ করতেছি। 1797 সালে সিলেট, সুনামগঞ্জ সহ আসাম অঞ্চলে সবচেয়ে বড় ভূমিকম্প হয়। সেবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সুনামগঞ্জ। হাসান আহমেদ, 71। দফায় দফায় ভূমিকম্প অনুভূত হচ্ছে ইন্দোনেশিয়ায়। দুপুরে 6.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার কিছুক্ষণ পর আবার 4.5 মাত্রার কম্পন অনুভূত হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভে USGS এর তথ্য মতে 6.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি দেশের সিংবাং সিমেন্দু দ্বীপ অচেহতে আঘাত হানে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এর আগে বুধবার রাতে 12টার দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে 4.5 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। USGS এর তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দোনোর 29 কিলোমিটার দক্ষিণে। এর আগে রবিবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মুলুকু প্রদেশের হালমাহেরা অঞ্চলে 5.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে অঞ্চলের টেকটোনিক গতিশীলতার কারণে এমন পরিস্থিতি দেখা দিতে পারে। অন্যদিকে ফিলিপাইনে দ্বিতীয় দফায় 4.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া বঙ্গোপসাগর, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর ও ভুটানে হালকা মাত্রার 3টি ভূমিকম্প অনুভূত হয়েছে। উপকূল থেকে দূরে সমুদ্র এলাকায় কেন্দ্রস্থল হওয়ায় বঙ্গোপসাগরে হওয়া ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ কিংবা ভারতের কোনো উপকূলীয় অঞ্চলে পড়েনি।
হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো জেলার একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও নিখোঁজ রয়েছে ২৭৯ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দমকল কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো জেলার ওয়াংফুক কোর্ট ৮টি ব্লক নিয়ে গঠিত একটি আবাসন কমপ্লেক্স, যেখানে প্রায় ২,০০০ আবাসিক ইউনিট রয়েছে। স্থানীয় সরকারি সম্প্রচার মাধ্যম RTHকে জানায়, সেখানকার ওয়াং চিয়ং হাউস নামের একটি ভবনে প্রথম আগুন লাগে। দুপুর ২টা ৫২ আগুন লাগার খবর পায় পুলিশ। এরপর দুই পাশে অবস্থিত আরও ২টি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং ভেতরে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করেন। এক বিবৃতিতে হংকং সরকার জানিয়েছে, ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা কয়েকজনকে মৃত ঘোষণা করেন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মীও নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েকজন। আবাসিক কমপ্লেক্সটি সমুদ্রের ধারে এবং প্রধান মহাসড়কের পাশে অবস্থিত। প্রায় ৪৬০০ জন বাসিন্দা এখানে বাস করেন। অগ্নিকাণ্ডের কারণে তাইপো রোডের একটি পুরো অংশ বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে হংকংয়ের পরিবহন বিভাগ। শহরের প্রধান দুই মহাসড়কের একটি হয় যান চলাচল বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়। মনিরুজ্জামান বাবু, ৭১। শীত আসলে প্রতিবার বাড়ে বায়ু দূষণ, এবারও বাড়ছে। প্রায় প্রতিদিনই বিশ্বে বায়ু দূষণের নতুন রেকর্ড করছে বাংলাদেশ। বায়ু দূষণ নিয়ন্ত্রক ব্যাপক কর্মযজ্ঞ পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে সম্ভব নয় বলে জানাচ্ছে সংস্থাটি। বায়ু দূষণ রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে রাষ্ট্রকে। স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ চিকিৎসকদের। শারীর ইমতিয়াজের রিপোর্ট। রাজধানী জুড়ে এমনকি দেশের বিভিন্ন শহরের বায়ুর মান বাসযোগ্য নয়। একদিন নয়, দুদিন নয়, বছরের পর বছর। এর মাঝেই আমাদের নিত্য বসবাস, ব্যক্তির কর্ম, জনগণের জন্য রাষ্ট্রের উন্নয়ন, এসব বায়ু দূষণের নিয়ামক। নানা উদ্যোগেও কমছে না বায়ু দূষণ। আইকিউইআরের দৈনিক বায়ুর মানের হিসাব বলছে, নভেম্বর মাস জুড়েই বাড়তে থাকে বায়ু দূষণ। আগের বছরগুলোর মতো এবারও হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণের মধ্যেই জীবিকা নির্বাহ করতে হয় শ্রমজীবীদের। শীতকালের সময় আরো ধুলো বাড়ে, ধুলে মানুষের শ্বাস প্রশ্বাসে অনেক ক্ষতি হয়। অনেক সময় নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়, কারণ ধুলাবালু এটা তো আপনারাও বুঝেন। যেহেতু দূষণের মধ্যেই নিতে হচ্ছে শ্বাস, তাই দীর্ঘমেয়াদে ঘটছে রোগ ব্যাধি ও অকাল মৃত্যু। চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। এই উইন্টার আসলে রোগ বেড়ে যায় কেন? হাঁচি, কাশি, সর্দি, ঠান্ডা, জ্বর, ইনফ্লুয়েঞ্জা, টিবি, এগুলো হয় কেমন? এই বায়ু দূষণের কারণে খুব বিভৎস চিত্র। আমরা খুব ভীত হয়ে যাই। যেগুলো প্রচলিত অ্যান্টিবায়োটিক আছে, এর মধ্যে মেজরিটি অ্যান্টিবায়োটিক রেসপন্স করে না। শীত মৌসুমে বৃষ্টিপাত কম হয়, বায়ু থাকে শুষ্ক, আর নানা ধরনের উপাদান বাতাসে মিশে কমিয়ে দেয় বায়ুর মান। সরকারের নানা উদ্যোগ আছে, তবু কমছে না এই বায়ু দূষণ। এই দূষণ নিয়ন্ত্রণের জন্য আমাদের বিভিন্ন রকমের আইন রয়েছে। সেই আইনগুলো যথাযথভাবে প্রয়োগের ঘাটতি রয়েছে, যে কারণে দূষণ নিয়ন্ত্রণ করা হয়ে উঠছে না। যদিও আমরা বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য ক্লিন এয়ার অ্যাক্ট বা নির্মল বায়ু আইনের তৈরি করতে দেখেছি, কিন্তু সেটি শেষ পর্যন্ত ইমপ্লিমেন্ট বা এনেক্ট হয় নাই, পাস হয় নাই। আমাদের বায়ু দূষণ যে পর্যায়ে গিয়েছে, সেক্ষেত্রে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। স্বল্পমেয়াদী পদক্ষেপ গ্রহণের জন্য হাইকোর্টের যে নির্দেশনাগুলো রয়েছে, এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা যায়, ততই কিন্তু আমরা বায়ু দূষণের লাগামটাকে টেনে ধরতে পারবো। শীতকালে বায়ু দূষণ বাড়ে, এটা জানে পরিবেশ অধিদপ্তর। জানা গেল তাদের নানা উদ্যোগের কথাও। ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন, এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, এবং এই যে অক্টোবর বা নভেম্বর থেকে যে আমাদের দূষণের মাত্রা বেড়ে যায়, তার একটা বড় অংশ কিন্তু বাইরের থেকে আসে। শিল্প কারখানা থেকে বায়ু দূষণ হয়, আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো আছে, রিরোলিং মিলগুলো আছে, সিমেন্ট ফ্যাক্টরিগুলো আছে। চেষ্টা হচ্ছে যে তারা যেন দূষণ না করে, এবং যেহেতু তারা পরিবেশ ছাড়পত্র নিয়েছে, পরিবেশ ছাড়পত্র শর্ত অনুযায়ী তাদের দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার কথা, তো সেটা যেন নেয়, আমরা সেভাবে কড়াকড়ি আরোপ করছি। বাংলাদেশে বায়ুর মান কবে বাসযোগ্য হবে সেটা বলা মুশকিল, তবে বায়ু দূষণ নিয়ে জনসচেতনতা বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা।
শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। রোডম্যাপ ঘোষণার পর থেকে নির্বাচনী হাওয়া বইছে উত্তরবঙ্গের যমুনা পাহাড়ের জেলা সিরাজগঞ্জে। এই অঞ্চলটিতে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, আর্থসামাজিকতা সুযোগ সহ নারীর নেতৃত্বে পুরুষের তুলনায় নারীদের অংশগ্রহণ পিছিয়েছে। কিন্তু তারপরেও জাতীয় নির্বাচন ঘিরে প্রত্যাশার কমতি নেই। নারীর শিক্ষা, কর্মসংস্থান, নারীদের নিরাপত্তায় অগ্রাধিকারকে গুরুত্ব দিয়ে নেতৃত্ব বাছাইয়ে ভূমিকা রাখতে চান এই অঞ্চলের নারীরা। ইউসুফ দেওয়ান রাজু তথ্য ও বেলাল হোসেন রাজুর তোলার ছবিতে প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কাছে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনে আলোচনায় ব্যস্ত সিরাজগঞ্জের যমুনা পাড়ের নারীরাও। যোগ্য প্রার্থীকে বেছে নিতে তারা ভাবছেন নিজেদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে। যমুনা অধ্যুষিত সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে মোট ভোটার ২০,৫০,৯৯৪ জন। এর মধ্যে নারী ভোটার আছেন ১০ লাখেরও বেশি। তাই নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে নিজেদের ভোটকে গুরুত্বের সঙ্গে দেখছেন নারীরা। আমাদের প্রত্যাশা হবে অবশ্যই, যেহেতু আমাদের সংবিধানে নারীদের অনেক অধিকারের কথা বিধান আছে, সেই অধিকারগুলো যেন আমরা পাই। নারীদের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়টা আমার কাছে মনে হয় সিকিউরিটির সমস্যা। যেখানে সে কাজ করবে, কর্ম পরিবেশটা যেন তার সহায়ক হয়। প্রায় ৩২ লাখ মানুষের এই জনপদের জীবন জীবিকায় রয়েছে ভিন্নতা। স্বাধীনতার ৫ দশক পরেও নারী শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে এই জেলার নারীরা। ২৪-এর গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রকাঠামো পরিবর্তনের আশা জেগেছে এ অঞ্চলের নারীদের মনেও। বৈষম্য দূর করা, কর্মসংস্থান ও তারুণ্য নির্ভর নারী নেতৃত্ব চান নতুন প্রজন্মের ভোটাররা। দেখা যায় যে নির্বাচনের সময় অনেক ধরনের ঝামেলা হয়, এক পক্ষ আর এক পক্ষ মানে অনেক মারামারি, সহিংসতায় লিপ্ত হয়। আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারি না। তাই আমরা চাই, আমি তো এবার নতুন ভোটার হয়েছি, তাই চাই যে আমরা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। বিভিন্ন কর্মসংস্থানে পুরুষদের যে প্রতিনিধিত্ব দেওয়া হচ্ছে, নারীদের শুধু বলা হচ্ছে যে হ্যাঁ নারী পুরুষ সমান অধিকার পাবে, কিন্তু সেটা তেমন বাস্তবায়িত হচ্ছে না। আগামী সরকারের কাছে আমার এটাই প্রত্যাশা, তারা যেন এই ব্যাপারটি নিশ্চিত করে যেন নারীরা সব জায়গায় নিরাপদ থাকে। আর নারীর ক্ষমতায়ন ও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে চান অধিকার সচেতন নারীরা। তারা মনে করেন আগামী জাতীয় নির্বাচনে তারা ভোট দেবেন এমন নেতৃত্বকে যারা নারী বান্ধব উন্নয়নকে গুরুত্ব দেবে। আসন্ন যে নির্বাচনটা হবে সেটা যেন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমুখী, মানে সকল জনগণের অংশগ্রহণ, এবং এটা যেন গণতান্ত্রিক হয়। এবং আমরা যদি দেখি বাংলাদেশের 50% ভোটার নারী, কিন্তু আমরা নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও কিন্তু মূল যে নির্বাচন, সরাসরি যে নির্বাচন, সেখানে কিন্তু নারীরা মানে মনোনয়ন কমই পায়। তো আমরা চাই এই মনোনয়নটাও যেন নারীদের অংশগ্রহণ মানে আরো বেশি দেওয়া হয়। দুর্গম চরাঞ্চল, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, নিম্নমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা তাড়া করে বেড়ায় এই জনপদের প্রায় প্রতিটি মানুষকে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে নারী বান্ধব নেতৃত্বের প্রতি আস্থা রাখতে চান যমুনা পাড়ের নারীরা। মনিরা কাজুরি, ৭১। আপনিও দোষর, একেও গ্রেফতার করো। ওসির মুখে এমন কথা শোনার পরে হার্ট অ্যাটাক করেন মাসুদ নামের এক ব্যক্তি। তবে এমন পরিস্থিতিতে প্রায় ১ ঘন্টা হাসপাতালে যেতে না দিয়ে ওই ব্যক্তিকে আটকে রাখা হয়। মধ্যরাতে ওয়ারেন্ট ছাড়া আহসান হাবিব নামে এক ব্যারিস্টারকে গ্রেফতার করতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছে গুলশান থানা পুলিশ। অথচ গ্রেফতার করতে যাওয়া ব্যক্তির বিরুদ্ধে নেই কোনো মামলা, অতীত ঘেটেও খুঁজে পাওয়া যায়নি কোনো অপরাধ কর্মকাণ্ড। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বাইরে থেকে দরজা ভাঙার চেষ্টা চলছে, আর ফেসবুক লাইভে এসে নিজের নিরাপত্তা চাচ্ছে একটি পরিবার। গত ৪ নভেম্বর রাত প্রায় ৩টার দিকে ফেসবুকের একটি লাইভে দেখা যায় এ চিত্র। আর আমরা ভয় পাবো না কেন? আপনারা কি কোনো ভদ্রলোকের বাসায় কি পুলিশ আসে রাত্রে ৩টা বাজে? লাইভ করা ব্যক্তিদের কথায় এটা স্পষ্ট, বাইরে পুলিশ সদস্যরা দরজা ভাঙার চেষ্টায় আছেন। ঘটনার বিস্তারিত জানতে ফেসবুক আইডি ধরে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে টিম ৭১। ঠিকানা অনুযায়ী গুলশানে তার বাসায় গিয়ে দেখাও মেলে তার। নাম আহসান হাবিব, পেশায় একজন ব্যারিস্টার। স্বাভাবিকভাবেই খটকা লাগে, একজন ব্যারিস্টারকে গ্রেফতারে এত আক্রমণাত্মক কেন পুলিশ? কি হয়েছিল সেদিন রাতে? দরজা তো কন্টিনিউ তারা ভাঙার চেষ্টা করছে। তাদের মুভমেন্টটা ওরকমই ছিল যে এখানে বড় কোনো ক্রাইম করছে বা বড় কোনো একজন সন্ত্রাসী সেখানে আছে, তাকে এখনই বাই হুক অর ক্রুক তাকে এখনই এখান থেকে বের করে নিয়ে যেতে হবে, তা না হলে দেশের অনেক ক্ষতি হবে।
সিসি ফুটেজেও ম্যানেজারের কথার সত্যতা মেলে। রাত 2:15 ভবনটিতে প্রবেশ করে পুলিশ সদস্যরা। ঢুকেই কোনো রকম ওয়ারেন্ট দেখানোর তোয়াক্কা না করেই এক সিকিউরিটি গার্ডকে জোর করে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যায় টি শার্ট পরিহিত এক ব্যক্তিকে। পরিচয় জানা যায় তিনি গুলশান থানার ওসি তদন্তের দায়িত্বে রয়েছেন। এরপরই ওপরে গিয়ে দরজা ভাঙার চেষ্টা করতে থাকে পুলিশ সদস্যরা। ব্যারিস্টার আহসান হাবিব ভেতর থেকে তার অপরাধ জানতে চাইলে কোনো জবাব না দিয়ে বারবার ফোনে কারো সঙ্গে কথা বলতে দেখা যায় টি শার্ট পরিহিত আরেক ব্যক্তিকে। খোঁজ নিয়ে জানা যায় তিনি গুলশান থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান। পুলিশের কাজ মানুষকে হয়রানি করে না। আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে আপনার কাছে? সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে রাত 2:55 হাবিবের বাসায় পুলিশের অভিযান শুনে তড়িঘড়ি করে ধানমন্ডির বাসা থেকে ছুটে আসেন তার ফুফাতো ভাই মাসুদ। তিনি বারবার পুলিশের কাছে অভিযানের কারণ জানতে চাইলেও কোনো জবাব না দিয়ে ইবনে সিনা ট্রাস্টের পরিচালক হিসেবে কাজ করা ওই ব্যক্তিকে ফ্যাসিস্ট আখ্যা দেয় ওসি। এরপর তাকেও গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। এর ঠিক কয়েক মুহূর্ত পরেই সেখানে হার্ট অ্যাটাক করে শুয়ে পড়তে দেখা যায় মাসুদকে। তবে তারপরও প্রায় 1 ঘন্টা তাকে সেখানে আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনারা কেন আসছেন? বলল যে সে হলো আওয়ামী লীগের ফ্যাসিস্ট। আমি বললাম যে দেখেন ফেসবুকে তার পোস্টগুলো দেখেন, আপনি তো আওয়ামী লীগের আরেক ফ্যাসিস্ট, ওনাকে অ্যারেস্ট করা। এই হঠাৎ করে এরকম আচরণে, ওনার ব্যবহারে, রূঢ় আচরণে এবং বাসা দরজা যেভাবে লাথি দিচ্ছে, মানে থাপ্পড় দিচ্ছে, এগুলো দেখার কারণে আসলে হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যায়। তাই বললাম যে আমাকে একটু পানি খাওয়াইতে হবে। দাঁড়াতে পারতেছিলাম না তখন আমি এখানে বসে গেলাম। বসে যাওয়ার পর আমি মনে হচ্ছে যে আমার বুক ফেটে যাচ্ছে। আমি বললাম যে আমি থাকতে পারবো না, মনে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। বলে যে না, আপনি যেতে পারবেন না, আপনাকে অ্যারেস্ট করা হবে। দরজা ভাঙতে ব্যর্থ হয়ে সকাল পর্যন্ত অপেক্ষা করে আহসানকে বাসা থেকে গ্রেপ্তার করেই বের হয় পুলিশের টিমটি। তবে আশ্চর্যের বিষয়, এত কাঠখড় পুড়িয়ে যে মামলায় আহসানকে গ্রেপ্তার করা হলো সে মামলার এজাহারে নামই নেই আহসানের। তাহলে কোন তথ্যের ভিত্তিতে এত আক্রমণাত্মক অপারেশন পুলিশের, নাকি কারো ইশারা? সারাক্ষণে আমার আতঙ্ক কাজ করতেছে। আমি দিনে ঘুমাইতে পারতেছি না, রাত্রে তো ঘুম আসেই না। আমি ঘুমের ওষুধ খাই, ঘুমাইতে হয়। এখন প্রত্যেক দিন আমার যে মেন গেট খুলতে হয়, কে আসলো, আবার ওই লোকগুলো আসলো কি না, ওইটাই আমার এখন সারাক্ষণ আতঙ্কতে আছি। আমি পরে নিয়ে যাওয়ার জন্য এখন কি আমি বারবার বলতেছি, কেন ওকে নিবেন, কি ইনফরমেশন, কি জন্য, ওনারা কিছুই বলে না। তিনি সকাল 10:30টার দিকে এসে আমার বাসা কি কত নাম্বার ফ্ল্যাট সেটা নিশ্চিত করেন। তখন আমার কাছে মনে হলো যে এখানে তো বিষয়টা গুরুতর। এবং ওই একই দিন 12:18 আমার শ্বশুর আমার মোবাইলে একটা মিস কল দিয়ে কেটে দেন। সেটা খুব সম্ভবত আমার লোকেশন নিশ্চিত করার জন্য। পরে আমি গুলশান থানায় একটা জিডি করি যে আমাকে হুমকি ধামকি দিচ্ছেন, আমাকে বাসায় লোক এনে মিথ্যা মামলা দিয়ে তিনি তুলে নিয়ে যাবেন। সেটার একটা তদন্তের নির্দেশ দেন গুলশান থানার ওসিকে। কাকতালীয় ব্যাপার, সেই গুলশান থানার ওসি যিনি আমাকে ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী ব্রিগেডিয়ার শাহ আতিকুর রহমানের এই হুমকিটাকে তদন্ত করার নির্দেশপ্রাপ্ত, সেই গুলশানের ওসি আমাকে 4 তারিখ রাত্রে, যেদিন আমার শ্বশুর আবার আমাকে হুমকি দিলেন বাচ্চা দেখতে গেলে, ওই দিন রাত্রে সেই ওসি আমাকে অ্যারেস্ট করলেন। আহসানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পর পাঠানো হয় জেল হাজতে। 4 দিনের মাথায় আদালত জামিন দেয় তাকে। জেল গেটে ভাই ব্যারিস্টার আহসান হাবিবকে নিতে যাওয়া বোনকে জানানো হয় আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আয়োজন চলছে। যদিও শেষমেশ আটকিয়ে রাখতে পারেনি তারা। 4 দিনের মাথায় জামিন হলেও শেষ পর্যন্ত আইন পেশার এই ব্যক্তির মুক্তি মেলে 8 দিন পর। বেল অর্ডার হয়ে গেছে, বলা হয়েছে যে আজকে নিয়ে আসতে পারবো আমার ভাইকে। সেই জায়গায় যখন বিভিন্ন রুমে যাচ্ছি, ডেসপোজ সেকশনে, জিআরও সেকশন, সবখানে যে ওনারা বারবার কাকে ফোন দিচ্ছে। আর একটা কথাই বলে যে আমাদের উপর থেকে আদেশ আছে, কিছুক্ষণ পর আমার সাথে আর কেউ কথাও বলবে না। তখন প্রায় 6টা 6:30 এরকম সময় হয়। আমি অর্ডারটা ওনাকে হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিয়েছি যে বেল অর্ডারটা দিয়েছে। সো উনি এক পর্যায়ে ধরে আমাকে, আমি যখন আমার ভাইয়ের নাম জানাই, বলে যে আমি জানাচ্ছি। তারপর উনি আমাকে কল ব্যাক করে জানায় যে আপনার ভাইকে ছাড়া হবে না, ওনার বিরুদ্ধে সম্ভবত আরেকটা মামলা আসবে। এমন গ্রেপ্তার নিয়ে এরই মধ্যে আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে পুলিশ।
এখন প্রশ্ন হচ্ছে, কে এই প্রভাবশালী? আহসানকে স্বৈরাচার প্রমাণে আদালতে পুলিশের জমা দেওয়া কিছু ছবি থেকে ঘটনার কিছুটা ইঙ্গিত মেলে। কারণ হুবহু ছবি অন্য একটি মামলায় আদালতে জমা দিয়েছে আহসানের শ্বশুর। তিনি একটি বাহিনীর সাবেক কর্মকর্তা। এরই মধ্যে সাবেক ওই কর্মকর্তার যোগসাজশ নিয়েও চলছে তদন্ত। বন্ধ করতে বলেন কেন? পুরো বিষয় পরিষ্কার হতে এবার গন্তব্য গুলশান থানা। জানতে চাই এমন আক্রমণাত্মক অভিযানের কারণ। মামলা না থাকা একজন ব্যক্তিকে ধরতে এত তড়িঘড়ি বা কিসের? একদম এজ এ প্রসিডিওর অনেক আগে সেই মামলায় আমাদের ডকুমেন্ট সহকারে আমরা তাকে এই মামলায় আসামি করেছি আরও 2-3 মাস আগে। নাম থাকে, নাম তো সবই অজ্ঞাতনামা। ওই যে সন্ত্রাসবিরোধী আইনে যত মামলা হচ্ছে কোন নাম দিত না, 4-5 জন অ্যারেস্ট হচ্ছে, 2-300 অজ্ঞাতনামা হচ্ছে। একটা সম্পাদক এবং সে বিভিন্ন টক শোতে বিভিন্ন সময় সে যে কথা বলেছে এবং এখন বর্তমান যে সে দেশে যে মিছিল মিটিং হচ্ছে এসব জায়গায় তার কিছু ভূমিকা ছিল, বিভিন্ন জায়গায় কথা বলছিল। ওসির এমন দাবি ধোপে টেকে না জুলাই বিপ্লবের আগ থেকে। আহসানের ফেসবুক আইডিতে চোখ বুলালে সেখানে জুলাই বিপ্লবের পক্ষে তার সরব থাকার প্রমাণ মেলে। সুমন তানভীর, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।